পুলিশ ফাইল। কি গো, আজ এত দেরি হলো তোমার? আর বলিস না, সংসারে হাজারটা কাজ সামলাতে সামলাতে দেরি হয়ে যায় এক একদিন। তাই নাকি আজ দাদা সকাল সকাল মাঠ থেকে বাড়ি ফিরে সুন্দরী বৌদিকে জড়িয়ে ধরে একটু আনন্দ ফুর্তি করে নিয়েছে? দূর মুখপুরি, তোর মুখে কি কোনো কথা আটকায় না বলতো? ও মা, সত্যি কথা বলবো তাতে আবার মুখে আটকাবে কেন? এখনো তোমার শরীরের যা বাঁধুনি, ৮ থেকে ৮০ বছরের পুরুষের মুখ দিয়েও জিভে জল গড়াবে। যা যা যা, বাড়ি যা তো, বাড়ি যা। হ্যাঁ, আমি চললাম। তোমার তো এখন সময় লাগবে না, গরম শরীর বলে কথা। জানতাম তুই মালটা এই সময় এখানেই থাকবি। এই দাঁত কেলাস না তো, তুই কি রোজ এই সময় পুকুর পাড়ে পুজো করতে আসিস? তুই তুই রাগ করছিস কেন? আমার না হয় আজকে আসতে একটু দেরি হয়ে গেছে। অনু তো চলে গেছে, ওর চানটা দেখা হলো না। এই ঝিনু বৌদি তো আছে, উফ, এক ঘর। এই বক বক না করে না, চুপচাপ দেখ। কি ফিগার ভাই, একদিন পেলে না জাপটে ধরবো। দেখ দেখ। আমার আপনার চারপাশেই ছড়িয়ে ছিটিয়ে থাকে এরা। এরা বিকৃত কাম, বিকৃত মানসিকতার মানুষ। যে বিকৃতকাম ছেলেটিকে প্রথমে দেখলেন তার নাম স্বপন মণ্ডল, বাড়ি আউশগ্রাম থানা এলাকার একটি গ্রামে। স্বপন বিবাহিত, 2 সন্তানের জনক। এবার আসুন দেখিনি গৃহী স্বপনের রোজকার জীবন চর্চা। দেখুন তো মেলাতে পারেন কিনা। হ্যাঁ গো, আর একটা আলু কেটে দেবো নাকি গো? না, আর কাটতে হবে না। এ না, ধরো। এ নাও, ধরো। তা বলুন মহারানী, আমি আর আপনাকে কি সাহায্য করতে পারি? আর কিছু করতে হবে না মহারাজ, যাও চান করে নাও। এমনই পোড়া কপাল তোমার, আমার মতো একটা গরিবের হাতে এসে পড়লো। তোমার জন্য যে একটা কাজের লোক রাখবো সেটাও পারি না। কাজের লোক কি হবে? তুমি আর আমি। আর আমাদের মেয়ে দুটো, কত কাজ করতে হয় তোমার, এত অসহায় লাগে নিজেকে। ও কথা বলো না গো, তুমি জানো পাড়ার লোকেরা সবাই আমাকে হিংসে করে। বলে মিনু তোর বর কত কাজ করে দেয়, কোনো নেশাভান করে না। আর আমাদের বরগুলো কুটুটি পর্যন্ত নাড়ে না, বরং মদ খেয়ে বাড়ি এসে ঝগড়া করে। ভগবানের অশেষ দয়া, তাই তোমার মতো বর পেয়েছি, বুঝলে? ওই বিট্টু দাদা ঘুম থেকে উঠে পড়েছে, দাঁড়াও আমি দেখছি। এবার রান্না আমার মাথায় উঠবে। আরে না না, তুমি রান্না করো, আমি দেখছি। আচ্ছা বনি কোথায় গেল গো? দেখতে পাচ্ছি না যে। বনি বোধহয় পুটুদের বাড়িতে খেলতে গেছে। হ্যাঁ গো, ওর গাটা না আবার গরম হয়েছে বুঝলে। ওমা, তাই নাকি? এই তো সেদিন জ্বরে ভুগে উঠলো আবার। হ্যাঁ, আজ বিকেলে বরঞ্চ ওকে একবার মর্মথ ডাক্তারের কাছে নিয়ে যাবো। বারবার অসুস্থ হয়ে পড়ছে মেয়েটা, এটা তো ভালো কথা নয়। কাল রাতেও একবার বমিও তো করেছিল। হ্যাঁ, অসুখ করলে বিট্টুটা বড্ড ঘ্যান ঘ্যান করে, কোল থেকে নামতেই চায় না। কি যে হবে। এটাই তো মুশকিল, আমাকেও কাজে যেতে হয়। তুমি একা কি করে দুটো মেয়েকে সামলাবে বলো তো? আচ্ছা আমি বলি কি, তোমার মাকে একবার ফোন করে দেখো না, উনি যদি কটা দিন এখানে এসে থাকেন। মাকে?
বললে কি মা আসতে পারবে? দাদার সংসারে থাকে, দাদারও তো দুটো বাচ্চা। তুমি ভুল বললে মিনু। তোমার মা তোমার দাদার সংসারে থাকে না, তোমার দাদা বরঞ্চ তোমার মায়ের সংসারে থাকে। তোমার মা কারুর দয়ায় বাঁচে না, বুঝলে? ঠিক বলেছ। বাবা সে কোন কালে মারা গেছেন, আর মা এক হাতে চাষবাস করে আমাদের 4 ভাই বোনকে মানুষ করেছে। তবে যাও যাও, তুমি মাকে ফোন করো। আরে আমি রান্না করে দিচ্ছি। আরে যাও যাও। কি মিলছে না তো? চিনতে পারছেন তো এই স্বপনকে? এই স্বপন তো নিপাট ভদ্র পত্নীনিষ্ঠ স্বামী, একেবারে অচেনা, তাই তো? হ্যাঁ, আসলে যারা জাত ক্রিমিনাল হয় তারা এমনই হয়। সহজে চেনা যায় না এদের আসল রূপ, চিনতে পারে না এদের কাছের মানুষরাও। যাই হোক, স্বপনের বউ মিনু ফোন করেছিল তার মা বন্দনা মণ্ডলকে। বন্দনা একটু চিন্তায় পড়েছিল। ও মিনু, তুই চিন্তা করিস না মা, তোর দাদা মাঠ থেকে ফিরলে আমি কথা বলে দেখি। হ্যাঁ হ্যাঁ মা, কাঁদিস না মা, বললাম তো একটু ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন ফোন রাখি। হ্যাঁ, আমি একটু পরে করছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি আছে মা? কার ফোন? তোমার ছোট ননদ ফোন করেছিল বৌমা। মিনু? হ্যাঁ বৌমা, ছোট নাতনিটা বড্ড ভুগছে গো, জ্বর বমি পায়খানা একদম ছাড়ছে না। ও মা, সে কি কথা? এ তো ভালো কথা নয়, 2 বছর বয়সে এত ভুগছে। তুমি একটু বুঝিয়ে বলতে পারলে না? তুমি একটু বুঝিয়ে বলতে পারলে তোমার মা ঠিক আসতো। যাকে আমাকে একটু বেরোতে হয়, বুঝলে? তৈরি হয়নি, ফিরতে রাত হবে। বেরোবে? আজ না বেরোলে হতো না? দুটোকে নিয়ে সামলানো। কি করব বলো, উপায় নেই, একটা দরকারি কাজ পড়ে গেছে, নালে কি আর বেরোতাম বলো? আমাকে যেতে বলছো ওর বাড়িতে? তা যাও না মা, কদিন একটু ওর কাছে থেকে এসো। প্রায় পিঠোপিঠি 2 মেয়ে ওর, তুমি গেলে ওর সুবিধে হবে। তা তো বুঝতে পারছি মা, এদিকে জমিতে অতটা পাট, সেটা তো কাটার সময় হয়ে এলো। ও তোমার ছেলে আছে, তুমি চিন্তা করো না। ওকে আর কত খাটাবো বলো তো বৌমা? গেল বছর বড় জামাই অ্যাক্সিডেন্ট করলো, তখন বড় মেয়ের বাড়িতে গিয়েছিলাম, তখন ধান কাটার সময় ছিল, খোকাই করলো। আবার এত চিন্তা করো না মা, তোমার ছেলে ঠিক সামলে নেবে। ছেলেমেয়েরা বিপদে পড়লে তো মাকেই খোঁজে গো। তুমি যাও। আমার লক্ষ্মী বউ। জানো বৌমা, আমার মনটা কেমন অস্থির অস্থির করছে। তুমি যাও মা, তোমার ছেলে মাঠ থেকে ফিরলে আমি বলবো খন। মারে, তোর শ্বশুর মশাই কত বছর আগে চলে গেছে, তারপর 4-4টে বাচ্চাকে এই একা হাতে মানুষ করেছি, তাদের বিয়ে দিয়েছি। ভেবেছিলাম হয়তো ঘরে বউ এলে একসাথে আর থাকতে পারবো না, কিন্তু ভগবান আমার ঘরে অর্থ কম দিয়েছে, কিন্তু সুখ কম দেয়নি রে মা। তুই আমার ঘরের লক্ষ্মী, তুই এ ঘরে এসে আমার সুখ আরও বাড়িয়ে দিয়েছিস। মা, তুমি আর দেরি করো না তো, মিনুকে ফোন করে বলে দাও জামাই এসে যেন তোমাকে নিয়ে যায়। ফোনটা করো। হ্যাঁ হ্যাঁ, করছি। এই মা ফোন করেছে। ধরো ধরো। হ্যাঁ মা, বলো। ও মিনু মা, বলছি বৌমার সঙ্গে কথা বললাম জানিস, বৌমা বলল তুমি যাও মা মিনুর বাড়িতে, আমি না হয় কদিন সামলে নেব। মা আসবে গো। হ্যালো মা, তুমি কবে আসবে? আজ আসবে মা? আজকেই যাব ভাবছি, আর তোর বৌদি বলছিল জামাইকে এসে নিয়ে যেতে। তোমার জামাই কি করে তোমাকে আনতে যাবে মা? ও যে একটা দরকারে বেরোচ্ছিল। আর আমায় দাও। হ্যালো, হ্যাঁ মাসি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আজই যাচ্ছি। হ্যাঁ, আপনি রেডি হন কেমন? আমি এক্ষুনি বেরোচ্ছি। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা। কি গো, তুমি যে বললে তোমার কি একটা দরকারি কাজ আছে? তার চেয়ে এটা অনেক বেশি দরকারি। কাজের গুরুত্ব বুঝতে হবে মিনু।
তুমি বরঞ্চ আমার জন্য একটা ভালো জামা কাপড় বের করে দাও, ঠিক আছে? এত সেজে গুজে যাওয়ার কি আছে? ওখানে তো তোমার কোনো অবিবাহিত শালীও নেই। কি আছে সেটা তুমি বুঝবে না মাথা মোটা। তুমি একটা নেতানো বেগুন ভাজা। কি গো? আরে তবু শ্বশুর বাড়িতে যাচ্ছি, একটু সেজে গুজে না গেলে কি আর মান থাকে গো? যাও যাও, তুমি বরঞ্চ আমার জন্য জামা প্যান্ট বার করে দাও, যাও। এ না, আচ্ছা। তুমি যে কি করে একা একা সবকিছু সামলাবে বৌমা, আমার বড্ড চিন্তা হচ্ছে বৌমা। ও নিয়ে এত চিন্তা করো না মা, ভগবানের ইচ্ছা সব ঠিক হয়ে যাবে। মিনুর এখন তোমাকে দরকার। ঠাম্মিকে টাটা করে দাও। দুষ্টুমি করবে না, একদম লক্ষ্মী হয়ে থাকবে, কেমন? মা যা বলবে সব শুনবে। আমি তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ, বলছি বৌমা, এ কদিনে তোমার যদি কোনো টাকা পয়সার দরকার হয় তাহলে আমার এই তোষকের নিচে 1,500 টাকা আছে, তুমি নিও না। সে হবে খন। ওই তো এসে গেছে ঠাকুর জামাই। তোমার কথাই হচ্ছিল, অনেকদিন বাঁচবে তুমি। সে তো বাঁচতেই হয় বৌদি, পৃথিবীর রং রূপ রস সবকিছু ভোগ করতে হবে তো। তা ভালো আছেন তো বৌদি? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। এ নাও বাবু, এটা তোমার জন্য। মাসি, এটা ওকে দিয়ে দাও। এসবের আবার কি দরকার ছিল বলো তো বাবা? যখনই আসবে তখনই হাতে করে কিছু আনা চাই। তুমি বসো, আমি একটু তোমার জন্য জল খাবার নিয়ে আসছি। না না বৌদি, তা এখন দরকার নেই, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, বিট্টুর আবার খুব শরীর খারাপ। কিন্তু তা বললে হয় বাবা, একটু কিছু মুখে না দিলে? মাসি, সেসব পরে হবে কোন, আপনি এখন তাড়াতাড়ি চলুন তো, চলুন চলুন। বৌমা সাবধানে থেকো মা। হ্যাঁ, আসি বাবু। এই এটা ধরুন, দিন এটা। বসো। আসি বৌদি। চলো ঘরে চলো। মাসি, আপনি আমাকে ভালো করে ধরে বসুন। না না বাবা, তার দরকার নেই, ঠিক আছে তো? এই দেখো না, আমি পেছনটা একদম শক্ত করেই ধরে আছি। আরে না না মাসি, আপনি পড়ে যাবেন তো, তাছাড়া সামনের রাস্তা আরো খারাপ। না না বাবা, পড়বো না, কিছু হবে না। তুমি চলো, তুমি বলে একটু আস্তে আস্তে চালিও। আর বাবা, তোমাকে বলে বলেও পারি না। আচ্ছা বাবা, তুমি আমাকে মাসি বলো কেন বাবা? মা বলবে তো। আপনাকে খুব ভালোবাসি মাসি, কিন্তু মা ভাবতে পারবো না। পাগল ছেলে। আচ্ছা বাবা, চলো চলো, কিন্তু একটু আস্তে চালিও বাবা। হ্যাঁ, আস্তে চালালে তো মাসি দেরি হয়ে যাবে, বাচ্চাটা আবার খুব অসুস্থ তো। আপনি মাসি আমাকে কোমরটা টাইট করে ধরুন। কি হলো, ধরুন। আরে ধরুন না, লজ্জা কিসের? কি হলো বাবা, চলো। হ্যাঁ হ্যাঁ। বন্দনা মণ্ডল তার ছোট মেয়ের বাড়ি পৌঁছলেন। মা আসাতে মেয়ে মিনু জোর পেল মনে, কিন্তু কেউ বুঝতে পারলো না যে এক পাপী তার পাপ চোখ দিয়ে সমানে দেখে যাচ্ছে বন্দনাকে, কামনা করছে তার শরীর। কি শরীর, এই শরীর আমাকে পেতেই হবে। মিনুর শরীরে এই আগুন নেই। মাসি, মিনু বলছিল তুমি নাকি খুব ভালো তেল মালিশ করতে পারো। দেখো না, কি করে জানি আমার পিঠে লেগে গেল, পিঠ কোমর ভীষণ ব্যথা।
নাকি? দাঁড়াও দাঁড়াও বাবা, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। মিনু, ও মিনু, মা একটু সর্ষের তেল আনতো মা। যাই মা। এই এই এখানে ব্যথা, এখানে। হ্যাঁ, হ্যাঁ, এই এখানে এখানে। হ্যাঁ, আর একটু নিচে। হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে, এই কোমরে। হ্যাঁ। এই নাও মা তেল। দে মা। কি হয়েছে মা? দেখ না মা, জামাই নাকি কাজে গেছিল, সেখানে গিয়ে চোট পেয়েছে, তাই ভাবলাম একটু তেল মালিশ করে দিই। এলে নাতনি সামলাতে, এবার পুরো খোকাকেও সামলাও। মাসি, হ্যাঁ বাবা। মাসি বলছিলাম যে একটু সাবান দিয়ে স্নান করব, কিন্তু হাত পা এত ব্যথা। না না, আপনার মালিশে কাজ হয়েছে, আর কয়েকবার ভালো করে মালিশ করলে ঠিক হয়ে যাবে। বলছিলাম যে মাসি, বলছিলাম কি মাসি, একটু সাবান মাখিয়ে দেবেন, স্নান করব। আচ্ছা বাবা, আমি বরং মিনুকে ডাকি, ওই তোমায় সাবান মাখিয়ে দেবে। না না মাসি, মিনু কি করে আসবে? বিট্টু তো ওকে ছাড়তেই চাইছে না, তাই তো আপনাকে বলছিলাম, দিন না একটু। আচ্ছা দাও। এই এখানে এখানে। হ্যাঁ, বলছিলাম কি মাসি, একটু সাবান মাখিয়ে দেবেন, স্নান করব। এই এই ঘুমোলে? এসো না। দূর, ছাড়া তো, ভালো লাগছে না। কি হয়েছে বলো তো তোমার আজকাল? আমাকে বোধহয় তোমার আর ভালোই লাগে না। আরে না, তা নয়, অনেক দিন তো হলো, মেয়েরা বড় হচ্ছে, আর ভালো লাগে না এসব। এই বয়সেই সন্ন্যাসী হয়ে গেলে যে। তোমার শরীরে সেই আগুন নেই মিনু, যা তোমার মায়ের শরীরে আছে। এই কি হলো? দূর, ঘুমাও তো, ভালো লাগছে না আমার, ঘুম পাচ্ছে। কে? ওই কি বাবা, তুমি? হ্যাঁ মাসি, এ বাবা, আমি আপনার ঘুম ভাঙিয়ে দিলাম মাসি। ছি ছি ছি, আসলে কি বলুন তো মাসি, ওই বিট্টু কেমন আছে সেটা দেখতে এসেছিলাম। ওর আর জ্বর আসেনি তো? না না বাবা, ও ভালো আছে, তুমি যাও বাবা, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ মাসি, আমি এখন আসি। হ্যাঁ, এসো বাবা। বিমল, ভাই
পুরো খাসা মাল ছিল পুরো, খুব মজা পেয়েছি ভাই। জপন চল এবার তুই যা। না যাবো না, যাস। ভালো লাগছে। কি হলো রে, বিড়ালের মাছে অরুচি? হ্যাঁ আরে যা রে, মেয়েটাকে 500 টাকা দেবো বলে এনেছি। আরে যা একবার চেখে দেখ। ধর, বললাম তো ভালো লাগছে না, 500 টাকা দিয়ে মেয়েটাকে বাবা। শালা ঠিক আছে। এই মেয়ে, ওই আরে এসো। আরে এসো এসো, এনে ধর যাওয়া। শোন, ডাকলে আবার আসবি। চল যা। আচ্ছা গুরু, তুই কি সন্ন্যাসী হয়ে যাচ্ছিস? ওরে না রে বোকা, আমি যে অমৃতের সন্ধান পেয়েছি না, সেটা গলায় না ঢালা অবধি শান্তি হচ্ছে না। তার কাছে এইসব সব না বিষ রে, বিষ। এই কে রে, মালটা কে? কোন পাড়ায় থাকে ভাই? আমার বাড়িতে। তোর বাড়িতে মানে তোর বউ, মানে বৌদি? ওরে না রে, আমার বউ কেন হতে যাবে? বউয়ের মা। তোর শাশুড়ি? হ্যাঁ রে হ্যাঁ, যৌবন রে যৌবন। যৌবন কাকে বলে আমার শাশুড়িকে দেখলে বুঝতে পারবি। চল তোদের আজ আমার শাশুড়িকে দেখিয়ে আনি, চল। মাসি, ও মাসি। কি রে, তোর শাশুড়িকে তুই মাসি বলে ডাকিস? ওরে, মা বলে ডাকলে কি আর ওসব করা যাবে নাকি? হ্যাঁ বাবা, বলো। এই যে মাসি, এরা আমার বন্ধু। এ হচ্ছে নেপাল আর এই হচ্ছে বিমল। আপনার হাতে চা খাওয়াতে নিয়ে আসলাম। মাসি, আমি কি কিছু ভুল করলাম? ও মা, তো ভুল করবে কেন গো বাবা? বন্ধুরা তো বন্ধুর বাড়িতেই আসে, তাই না? আচ্ছা বাবারা, তোমরা বসো, আমি বরং চা করে আনি। মিনু, ও মিনু। কিরে, হা করে আছিস যে, কেমন বুঝলি? আরে গুরু, এ তো পুরো আগুনের গোলা। উফ, এ তো একেবারে পুরো টাইট যৌবন গুরু। আরে বুঝি যৌবন, শ্বশুর মশাই সেই 20-22 বছর আগে মারা গেছে, কচি অবস্থা, এখনো কচি আছে। গুরু, কচ কচ করে খেতে হবে। এরই মধ্যে বন্দনার ছেলের বউয়ের বাপের বাড়িতে একটা সমস্যা হবার জন্য ছেলের বউকে তার বাপের বাড়িতে যেতে হবে। তাই বাড়িতে যাওয়ার ডাক আসে বন্দনার। বন্দনা তড়িঘড়ি চলেও গেল। মাসি, ও মাসি, আরে বাইরে এসো, এই দেখো তোমার জন্য গরম গরম চপ এনেছি। মা তো চলে গেল গো। চলে গেল মানে? কেন গেল? কখন গেল? এই তো কিছুক্ষণ আগে। আমাকে না জানিয়ে চলে গেল? তুমি আমাকে জানাতে পারলে না? কেন 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 যেতে দিলে তুমি? হ্যাঁ, ও মা, এভাবে চিৎকার করছো কেন? দাদা ফোন করেছিল, বৌদিকে বাপের বাড়ি যেতে হবে, কি একটা সমস্যা হয়েছে, তাই মা না গেলে কি করে হয়? দাদাকে কে রান্না করে দেবে? কেন? তোমার দাদাই কচি খোকা, নিজে রান্না করে খেতে পারে না? কেন 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 যেতে দিলে তুমি মাসিকে? কেন কেন যেতে দিলে? কি? তুমি আমাকে না জানিয়ে চলে এলে যে? আমি তো জানতাম তুমি আসবে। তুমি আমার মনে আগুন ধরিয়ে দিয়েছো গো। কতবার যে তোমাকে পেতে চেয়েছি। আজকে তো পেয়েছো, নাও আমাকে। বাড়িতে তো কেউ নেই। ছি, এসব কি করছো কি তোমরা? কি হলো, স্বপ্ন দেখছিলে বুঝি? স্বপ্নেও আমাকে শান্তি দেবে না তুমি, স্বপ্নেও তোমাকে ঢুকতে হবে। এসব এসব কথার মানে কি? আমার মুন্ডু অসহ্য। হঠাৎ মানুষটা এত বদলে গেল। এদিকে বন্দনা মণ্ডলের গ্রাম এলাকার একটি স্থানীয় মাঠে 1 মাস ধরে চৈত্র মাসের গাজনের মেলা বসে। প্রতিবারই বন্দনা মণ্ডল তার নাতি নাতনিদের নিয়ে সেই মেলায় যেতেন।
এবছর বৌমা বাপের বাড়ি যাওয়ায় এবং নাতি নাতনিরা নেই বলে বন্দনাও আর মেলায় যাবে না বলে ঠিক করে বাড়িতেই ছিলেন। কিন্তু ঘটনার দিন বিকেলে তার বাড়িতে আসেন দুজন আত্মীয়। তারা বন্দনাকে মেলায় নিয়ে যাওয়ার জন্য জোর করেন। কি করছো গো? ওমা, শ্যামা বিনা যে কতদিন পরে এলে। আর একদিনও এসেছিলাম গো, সেদিন শুনলাম এসে তুমি বাড়ি ছিলে না। তোমার বউ বললো তুমি নাকি ছোট মেয়ের বাড়িতে গেছো। ও হ্যাঁ হ্যাঁ, ছোট নাতনিটার খুব শরীর খারাপ হয়েছিল, তাই জামাই এ সময় নিয়ে গেছিল। তা তোমরা একটু বসো, আমি একটু মুড়ি টুড়ির ব্যবস্থা করি। না না, দুপুরে আজ খেতে দেরি হয়ে গেছে, পেট এখনো গজগজ করছে, কিচ্ছু খেতে পারবো না। বলছি চলো চড়কের মেলা থেকে ঘুরে আসি। না গো, যাবো না, ভালো লাগছে না। ওমা, সে কি, মেলায় যেতে ভালো লাগছে না? এলাকার এত বড় একটা চড়ক মেলা, দূর দূরান্ত থেকে লোকজন মেলায় আসে, আর তোমার যেতে ভালো লাগছে না? বলি হয়েছেটা কি বলো তো? না না, কিছু হয়নি, কি আর হবে বলো। মেলায় যেতে তো ভালোই লাগে, প্রতি বছর নাতি নাতনিদের নিয়ে 2-3 বার করে মেলায় যাই। আসলে এবারে ওরা নেই তো, তাই যেতে ইচ্ছে করছে না। তা কোথায় গেছে তোমার ছেলের বউ নাতি নাতনি? ছেলের বউ নাতি নাতনিকে নিয়ে তো বাপের বাড়ি গেছে। ওরা মেলায় যেতে খুব ভালোবাসতো তো, তা নাতি নাতনি আর নেই, সেজন্য আমারও আর ভালো লাগছে আমাকে যেতে। এই দেখো, আমরা ভেবেছিলাম তোমায় নিয়ে আমরা মেলায় যাব, জিলিপি পাঁপড় খাবো, আর দেখো তো তুমি না গেলে আমাদেরও তো ভালো লাগবে না। তা তোমরা যাও না, ঘুরে এসো, ঘুরে এসে রাতে আমার বাড়িতে থেকো। না না, তুমি চলো তো। আরে বাবা, নাতি নাতনির জন্য তো খেলনাও কিনতে পারবে মেলায় গেলে, আর তোমার নাতি নাতনি ফিরে এসে তোমাদের খেলনাগুলো দেখলে ওরাও খুশি হবে। হ্যাঁ, এটা কিন্তু তুমি ঠিক বলেছো, মেলা থেকে কিছু খেলনা কিনলে আমার নাতি নাতনি খুব খুশি হবে। তাহলে দেরি করো না, চলো, সন্ধে নামছে, মেলায় রাত করা যাবে না, আর যত রাত বাড়বে তত গাঁজাখোর মদখোর এদেরই ভিড় বাড়বে। আচ্ছা আচ্ছা, তোমরা একটু দাঁড়াও, আমি তাড়াতাড়ি কাপড়টা পাল্টে আসি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। বাবা, এবছর মেলায় জিনিসপত্রের দাম কি বেড়েছে গো? হ্যাঁ গো, তাই তো দেখছি। এই দেখো না, আমার আরো কিছু জিনিস কেনার ছিল, কিন্তু টাকায় কুলোতে পারলাম না গো। আর কি করবে বলো? আরে মাসি, ওমা, জামাই তুমি এখানে? ভালো আছেন তো মাসিমা? হ্যাঁ বাবা, এই শ্যামা বিনা আমার ছোট জামাই, আর ছোট জামাইয়ের বন্ধু বিমল। মাসি, আলাপ পরিচয় পরে হবে। খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আপনার বাড়িতেও গেছিলাম, কিন্তু আপনাকে পাইনি, তাই এখানে আপনাকে খুঁজতে এলাম। ওমা, কি বিপদ হলো আবার? বিট্টু, আপনার ছোট নাতনি আবার খুব অসুস্থ হয়ে পড়েছে। ওমা, সে কি? আপনার মেয়ে তো কেঁদে কেটে একসার হয়ে যাচ্ছে, খালি বলছে মাকে একবার নিয়ে আসো। আমার খুব ভয় করছে। এখন এত রাতে? মাসি, বিপদ কি আর জেনে বুঝে দিনরাত দেখে আসে? বন্দনা, তুমি যাও, চিন্তা করো না, আমরা বরং তোমার ছেলেকে বলে দেবো খন। যাবো তাহলে? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এই শ্যামা, তুমি এটা আমার ছেলেকে একটু দিয়ে দিও, আর একটু বুঝিয়ে বলো। হ্যাঁ হ্যাঁ দিদি, দিয়েও দেবো বলেও দেবো, তুমি এখন যাও। চলো মাসি, চলো, বসো মাসি। কি বিপদ দেখো দেখে নে। আচ্ছা মা, চল রে, অনেক রাত হলো, আমাদের আবার ওই বন্দনাদির বাড়ি হয়ে যেতে হবে। চল চল। এত দেরি হলো কেন রে বিমল? এই তুমি কোথায় নিয়ে এলে বাবা? কি ব্যাপার? এসো, এদিকে এসো। কতদিন ধরে জ্বলছি আমি, আমার জ্বালা মেটা। এসব এসব তুমি কি বলছো? মাসি, বিশ্বাস করো, তোমার মেয়ের মধ্যে না তোমার মতো আগুন নেই গো। কি বাঁধুনি। জামাই, আমি তোমার মা হই। দেখ, কেন নকরা করছো? কেন নকরা করছো? শ্বশুর মশাই সেই কবে মরে গেছে, কতদিন শরীরের সাথ পাও। এসো এসো, আমরা একটু মজা করি। ছাড়ো আমাকে, ছাড়ো। তবে রে
এই, কোথায় যাচ্ছিস হ্যাঁ? কোথায় যাচ্ছিস? ছাড়ো। এরকম ভাবে মায়ের সঙ্গে কেউ নোংরামি করে না। ওকে ছাড়ো, নইলে ভগবান তোমার পা সহ্য করবে না। এই বল, বোতলটা নিয়ে আয় তো। মালটা বহুত ছটফট করছে হ্যাঁ? এই নে, খা। শরীরে জোর আসবে। খাও খাও খাও, হ্যাঁ, খাও। এরপর আমরা দুজনে স্বর্গে যাবো তো। খাও। ভগবান, আমি কি পাপ করেছি ভগবান, যে এরকম একটা জানোয়ারের হাতে আমি আমার মেয়েকে তুলে দিয়েছি। আমি ছাড়বো না, আমি ছাড়বো না, আমি ছাড়বো না। এই, কি করবি হ্যাঁ? কি করবি তুই? কি করবি হ্যাঁ? তোর মেয়েকে জানাবি হ্যাঁ? তোর মেয়ের কাছে না আমি সেরা, বুঝতে পেরেছিস? তোর মেয়ের কাছে আমি সেরা স্বামী। হ্যাঁ, কি করবি তুই? কাজের লোক কি হবে? তুমি আর আমি। আর আমাদের মেয়ে দুটো কত কাজ করতে হয় তোমাদের, এত অসহায় লাগে নিজেকে। ও কথা বলো না গো। তুমি জানো পাড়ার লোকেরা সবাই আমাকে হিংসে করে, বলে মিনু তোর বর কত কাজ করে দেয়, কোনো নেশাভান করে না। আর আমাদের বরগুলো কুটুটি পর্যন্ত নাড়ে না, বরং মদ খেয়ে বাড়ি এসে ঝগড়া করে। ভগবানের অশেষ দয়া, তাই তোমার মতো বর পেয়েছি, বুঝলে? আমি থানায় যাবো। নাই যাবি? এই, তুই পাগল নাকি রে? তুই পাগল তুই। শোন, তুই উপরের দিকে ছিলে না, নিজের গায়ে পড়ে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, সুতরাং থানায় গেলে না তোর মেয়েরই সংসার হবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ? থানা দেখাচ্ছিস, থানা দেখাচ্ছিস, হ্যাঁ? থানা দেখাচ্ছিস, হ্যাঁ? তুই আমার থানা দেখাচ্ছিস, হ্যাঁ? কি করবি? থানা দেখাচ্ছিস, থানা। সারা রাত তিনজনে মিলে অকথ্য অত্যাচারের পর বন্দনাকে মৃতপ্রায় অবস্থায় নদীর পাড়ে ফেলে রেখে স্বপনরা তিনজনে চলে যায়। বহুক্ষণ এইভাবে মরার মতো পড়ে থেকে ভোরের দিকে উঠে স্থানীয় ফাঁড়িতে গিয়ে অভিযোগ দায়ের করেন বন্দনা মণ্ডল। আমরা পুলিশ ফোর্সের পক্ষ থেকে তার এই কাজকে কুর্নিশ জানাই। অনেক মহিলা এই রকম পরিস্থিতিতে নিজেদের পারিবারিক সম্মানের কথা ভেবে এই ধরনের ঘটনা পুলিশকে জানায় না, কিন্তু বন্দনা সেটা করেননি। তিনি অভিযোগ দায়ের করেন, আর পুলিশের তৎপরতায় জামাই স্বপন সহ বাকি দুজন ধর্ষক ধরা পড়ে। বন্দনার মেডিকেল টেস্টের ব্যবস্থা করা হয়। স্বপনরা এখন জেল কাস্টাডিতে। তাদের বিরুদ্ধে গণধর্ষণের 376D ধারায় মামলা রুজু করা হয়েছে। মানুষ একদিন এই পৃথিবীতে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য পরিবার আর সমাজের উদ্ভব করেছিল। পারস্পরিক আত্মীয়তার সম্পর্কে বেঁধেছিল পরস্পরকে। পশুরা আত্মীয়তা করে না, তাই এদের মধ্যে সন্তান, জন্মদাতা, জন্মদাত্রী, ভাই বোন এসব কোনো বোধই থাকে না, মানুষের মধ্যে থাকে। কিন্তু কিছু মানুষ যখন সেই আত্মীয়তা ভুলে পশুরূপ আচরণ করে, তখন মানব সভ্যতায় কালির দাগ লাগে। তাই এদেরকে চিহ্নিত করে শাস্তি প্রদান করা অবশ্যই কর্তব্য। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।